নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী এটিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার আরও একটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে আমাদের ভাইজ্যাগ ট্রিপের তৃতীয় দিন। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি সীমাচলম মন্দিরের উদ্দেশ্যে। ড্রাইভার দাদা অনেক সকাল সকাল এসে পড়েছেন। আমরা আজকে সীমাচলম মন্দিরে পুজো দিয়ে তারপর ব্রেকফাস্ট করে বাকি ভাইজ্যাগ ট্রিপটা শেষ করব। কালকে চলে যাব আরাকুর উদ্দেশ্যে। এই সীমাচলম মন্দিরটা পাহাড়ের উপরে অবস্থিত। ভাইজ্যাগ স্টেশনের ঠিক আগের স্টেশনই হচ্ছে সীমাচলম। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, আস্তে আস্তে আমরা পাহাড়ে উঠছি এবং এই দেখো সীমাচলম মন্দিরের একটা গেট পড়ছে। এখানে কিন্তু সমস্ত জায়গায় মন্ত্রোচ্চারণ শোনা যাচ্ছে, চারিদিকে চ্যান্টিং হচ্ছে। রাস্তাঘাট খুবই পরিষ্কার, সুন্দর, ঝকঝকে, আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর। চলো মন্দিরের সামনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা চলে এসেছি সীমাচলম মন্দিরের সামনে। দেখো দুদিকেই রাস্তা করা আছে, সেখান দিয়ে দর্শনার্থীরা এগিয়ে চলেছে মন্দিরের উদ্দেশ্যে। এটি একটি বিষ্ণু মন্দির। এখানে মানুষ এসে তার চুল দান করে মানত পূর্ণ হলে। আমরা দেখতেই পাচ্ছি সামনে অনেকজন মুণ্ডিত মস্তক এগিয়ে আসছেন। আমরাও মন্দিরের ভেতরে প্রবেশ করব। 10 টাকার বিনিময়ে জুতো রেখে মন্দিরে প্রবেশ করা যায়, আর ভেতরে ফোন অ্যালাউ নয়, তাই মন্দিরের ভেতরের কিছু তোমাদের আমরা দেখাতে পারবো না। হ্যালো বন্ধুরা, আমি সীমাচলম মন্দির থেকে বেরিয়ে এসেছি। মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নয়, 10 টাকা করে দিয়ে রাখতে হয়। মন্দিরের ভেতরে পুজো দেওয়ারও অনেক রকম ক্যাটাগরি রয়েছে, যেমন 100 টাকার টিকিট আছে, 10 টাকার 300 টাকার টিকিট আছে, 500 টাকার টিকিট আছে, আবার ফ্রি দর্শনও আছে। ফ্রি দর্শনের মানুষের ভিড় বেশি, তো আমরা ফ্রি দর্শনই করলাম এবং ফ্রিতে প্রসাদও পেয়েছি ঠাকুরের। দর্শন ভালোভাবেই হয়েছে। দেখো আমি মাথায় গাজরা লাগিয়েছি, এখানকার সব সাউথ ইন্ডিয়ান মহিলাদের মতো। খুব ইচ্ছা করছিল ঠাকুর দর্শনে এসে সেটাও করে নিলাম। আমাদের দর্শন হয়ে গেছে। এবার আমরা সীমাচলম ছেড়ে বেরিয়ে যাব। দেখি আমাদের ড্রাইভার দাদা এরপরে আমাদের কোথায় নিয়ে যায়। সঙ্গে থাকো তোমরা বন্ধুরা। আমরা এসে গেছি সীমাচলম থেকে কাম্বালাকোন্ডা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। এই হচ্ছে কাম্বালাকোন্ডা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আমরা দেখে নেবো এখানে টিকিট কত আছে, এন্ট্রি প্রসেস কি, গাড়ি নিয়ে ভেতরে যাওয়া যাবে কি না। এখানে ছবি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইকো ট্যুরিজম পার্ক আছে, বোটিং, ফরেস্ট বাথিং আছে, ট্রেকিং করার জায়গা আছে, অ্যাডভেঞ্চার স্পোর্টস আছে, আরও অনেক কিছু আছে। দেখি ভেতরে গিয়ে কি করার মতো রয়েছে আমাদের। হ্যাঁ বন্ধুরা, কাম্বালাকোন্ডা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে আমরা ঢুকিনি, কারণ আমরা কথা বলে জানলাম যে ওখানে কিছুই নেই, ওয়াইল্ড লাইফের কিছুই নেই। কয়েকটা হরিণ আছে, এছাড়া জিপ লাইন, ভেতরে রেস্টুরেন্ট, ইকো পার্ক, তারপরে বোটিং সিস্টেম এগুলো রয়েছে। তো এগুলো দেখে সময় নষ্ট না করে আমরা ঠিক তার উল্টো দিকেই রয়েছে ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্ক বিশাখাপত্তনম, আমরা চলে এসেছি সেটাতে। এই যে আমরা ঢুকে যাব। এন্ট্রি কত করে দেখে নিই বুকিং কাউন্টারের দিকে গিয়ে, যে কত টাকা করে। আর দেখতেই পাচ্ছ মানডে ক্লোজ। তোমরা যখনই আসবে মানডেটাকে অ্যাভয়েড করবে এই জুতে আসার জন্য। আমরা চলে এসেছি বুকিং কাউন্টারের কাছে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে এন্ট্রি ফিজ 70 টাকা করে বড়দের জন্য, বাচ্চাদের জন্য হচ্ছে 30 টাকা, আর ফরেনারদের জন্য আলাদা আলাদা টিকিটের রেট আছে। 4 হুইলার গাড়ির ভেতরে ঢুকলে একরকম। চলে এসেছি জুলজিক্যাল পার্কের ভিতরে। এখানে এন্ট্রি ফিজ 70 টাকা করে তোমাদের দেখালাম। এছাড়া এখানে এরকম গাড়ির ব্যবস্থা আছে, গাড়িতে পার পারসন 70 টাকা করে 1 ঘন্টার মধ্যে পুরো জুটা ঘুরিয়ে দেখাবে। ওখানে আমরা তোমাদের দেখাচ্ছি প্রায় 625 একর জমির ওপর রয়েছে এই জুটা, জুলজিক্যাল পার্কটা। তো 1 ঘন্টার মধ্যে আমাদের পক্ষে পুরো স্পট কভার করা সম্ভব নয়, তাই আমরাও এরকম একটা গাড়ি করে নিলাম। গাড়ি করে নিয়ে তাতে করে যাব আর তোমাদের সাথে শেয়ার করব। ওকে দেখো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে হাতি। অনেক বড় জায়গা এবং পাহাড়ের
ঘেরা অঞ্চল বলে পুরো অ্যাম্বিয়েন্সটা একটা সুন্দর পাহাড়ি জায়গাটা বজায় রেখেছে এবং জঙ্গলের ভাবধারাটা এর মধ্যে রয়েছে। এই যে দেখো সামনে বন মানুষ বসে রয়েছে, মানে শহর থেকে একটু দূরে আর পাহাড়ের মধ্যে যেহেতু, তাই জীবজন্তুরা নিজেদের খেয়াল খুশি মতো থাকতে পারছে। আর প্রচুর বড় জায়গা, তার ফলে তাদের থাকার কোনো কষ্ট নেই। আর প্রত্যেকটা জীবজন্তু অত্যন্ত হৃষ্টপুষ্ট, তাদের যে ওয়েল মেনটেন করা হয় এটা আমরা দেখে বুঝতে পারছি। অনেকটা জায়গা তাদের জন্য, তাদের এই মানে জঙ্গলের পরিবেশটা তাদের দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই দেখো হায়না, খুব সুন্দর। আমরা হায়নার হাসি শুনেছি, কিন্তু হায়নাটাকে দেখতেও যথেষ্ট সুন্দর। চিতাবাঘ আমাদের সামনে দিয়ে অতি গম্ভীরভাবে এগিয়ে চলে গেল। আর এই একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে, যেটা হচ্ছে জলহস্তী। এর ভেতরে মানে এখানে দুটো জলহস্তী আছে আমি দেখতে পেয়েছি, এবং জলটা অতি পরিষ্কার। প্রত্যেক দিন জল এখানে পরিষ্কার করা হয়। মানে ওই সাইডে একটা জায়গায় আমরা দেখতে পেলাম যে প্রত্যেক দিন বাজে জলটা বেরিয়ে যাচ্ছে এবং নতুন করে জল দেওয়া হচ্ছে। তার ফলে আমরা বুঝতে পারছি যে এত বড় একটা জুলজিক্যাল পার্ক মেনটেন করতে কতটা এফোর্ট দেয় এখানকার কর্তৃপক্ষ। এত বড় একটা পার্ক ঘুরে দেখা, পায়ে হেঁটে ঘুরে দেখতে গেলে গোটা দিনটাই চলে যাবে। এই দেখো সাপ পর্যন্ত এখানে ছেড়ে রাখা আছে। আমাদের কলকাতায় যেমন আমরা কাঁচের বক্সের ভেতর দেখতে পাই, এখানে একদম ছাড়া, যে কোনো মুহূর্তে বেয়ে উঠেও আসতে পারে। মানে জানি না এদের প্রসেসটা কী বা কেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ এইভাবে ছেড়ে রেখেছে, কিন্তু দেখে ভালোই লাগছে যে তারা তাদের মতো করে, এই দেখো এখানে অজগর দেখতে পাওয়া যাচ্ছে, পাইথন দেখতে পাওয়া যাচ্ছে। এরা নিজেদের মতো করে রয়েছে, কাউকে বিরক্তও করছে না বা বাইরে বেরিয়ে আসে না। এই দেখো কত বড় পাইথনটা, বেশ ভালো সুন্দর সাজানো গোছানো। এটা হচ্ছে জায়েন্ট সাইজের গিরগিটি। এই প্রাণীটিকে শুধুমাত্র আমরা দেখলাম যে কাঁচের বক্সের ভেতর করে রাখা হয়েছে। প্রচুর হরিণ আছে, বিভিন্ন ধরনের হরিণ আছে, বন্য মোষ আছে। খুব সুন্দরভাবে চিড়িয়াখানাটাকে দেখো, তোমরা দেখলে নিজেরাই বুঝতে পারবে কতটা জায়গা এইসব সাধারণ জন্তুদের জন্য ছেড়ে রাখা হয়েছে, মানে যাতে তারা নিজেদের মতো করে তাদের সময়টাকে কাটাতে পারে বা তাদের এই বনের পরিবেশটা তাদের দেয়া যেতে পারে। খুব সুন্দর, খুব সুন্দর। আর এই পডকাস্টটা তো আমার মন কেড়ে নিয়েছে। মনে হচ্ছিল এর তলায় যদি দুদণ্ড জিরোতে পারতাম তাহলে বোধহয় আরাম হতো। দেখো চারিদিকে পাহাড় দেখতেই পাচ্ছ, তার মাঝখানে এই যে প্রাকৃতিক পরিবেশটা ধরে রাখা হয়েছে, এটা আমার খুব পছন্দ হয়েছে। প্রচুর হরিণ আছে এখানে, বিভিন্ন ধরনের হরিণ আছে। এগুলো হচ্ছে বার্কিং ডিয়ার। ময়ূর আছে অনেকগুলো। এই দেখো এই জিরাফগুলোকে কলকাতা চিড়িয়াখানা থেকে নিয়ে যাওয়া হয়েছে। তোমরা যারা কলকাতা চিড়িয়াখানায় গেছো দেখেছো আমাদের এখানে অনেক জিরাফ আছে, তার থেকে এই দুটো ছোটো বাচ্চা জিরাফকে নিয়ে যাওয়া হয়েছে বিশাখাপত্তনমের এই জুতে। দেখো এখানে পুরো পাল পাল হরিণ রয়েছে, প্রচুর হরিণ আর একসাথে রয়েছে, তো দেখে খুব ভালো লাগছিল। ঝটিকা সফর হলো ঠিক কথাই, তাও চিড়িয়াখানাটা খুব ভালো লেগেছে। আমরা এসে গেছি তোতলাকোন্ডা বুদ্ধ মনেস্ট্রিতে, এনশিয়েন্ট বুদ্ধ মনেস্ট্রিতে। চলো বন্ধুরা, আমরা তোতলাকোন্ডা বুদ্ধিস্ট মনেস্ট্রির ভেতর ঢুকছি আস্তে আস্তে। এটা একটা এনশিয়েন্ট বুদ্ধিস্ট মনেস্ট্রি। এখানে এটা বিশাখাপত্তনম থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। ভীমলি রোড ধরে এগিয়ে যেতে হয়। তোতলাকোন্ডা শব্দটির অর্থ হচ্ছে, তোতলা শব্দের অর্থ হচ্ছে থটস, অ্যান্ড কোন্ডা শব্দের অর্থ হচ্ছে হিলস। চলো আমরা এগিয়ে যাই। এটা মোটামুটি 1976 খ্রিস্টাব্দে প্রথম আবিষ্কার করা হয়েছে।
বুদ্ধের পূর্বজন্মে এই স্থানে এসেছিলেন বলে অনুমান করা হচ্ছে এবং সেই স্তূপগুলো রয়েছে। পুরোটাই ধ্বংসাবশেষ, এখানে আর কিছুই এখন অবশিষ্ট নেই। পুরো জায়গাটাই ধ্বংসাবশেষ হিসেবে রয়ে গেছে। আর এটা হচ্ছে মহাস্তূপ। আমরা যেমন নালন্দা, তক্ষশিলা প্রভৃতি স্থানে গেলে বৌদ্ধের বিভিন্ন ধ্বংসাবশেষ দেখতে পাই, এখানেও সেরকমই রয়েছে। যদিও সেগুলোকে রক্ষণাবেক্ষণ করা বা সেভাবে আপাতভাবে কিছু করার চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে না, তবুও এটা গভর্নমেন্ট এরিয়া, গভর্নমেন্টের কনস্ট্রাকশনের ভেতরে আছে, গভর্নমেন্ট নিয়ে রেখেছে। কিন্তু কোন জিনিসটা কি বা আগে কী হতো এগুলো বোঝা, এই সামনের কুঠরিগুলো দেখে যেমন বোঝা যাচ্ছে এগুলো হয়তো আগেকার দিনে একটা করে ঘর ছিল এবং এগুলো মাটির স্তূপে অর্ধেক ঢুকে যাওয়া ধ্বংসাবশেষ। ওই দূরে হচ্ছে চৈত্য বা স্তূপ। এখানকার লোকাল মানুষদের কাছ থেকে জানতে পারছি যে এটা 2-3 হাজার বছর আগে কার বৌদ্ধের একটি ওই যেমন নালন্দায় আমরা দেখেছি শিক্ষা কেন্দ্র ছিল, ঠিক সেরকমই কিছু। এবং সেইভাবে এটা এখনও আবিষ্কারও হয়নি। আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট থেকে নিয়ে রেখেছে ঠিক কথাই, কিন্তু খনন কার্য সেইভাবে করাও হয়নি এবং এর থেকে বিশেষ কিছু তথ্য এরা বার করতেও পারেনি। কারণ এখানকার 2-1 গাইডকে দেখলাম, তারা বিশেষ কিছু আলোক দান করতে পারলেন না বিষয়টি সম্পর্কে। কিন্তু বুঝতে পারছি যে এখানে ওই শিষ্যদের থাকার ঘর, এটা হচ্ছে হয়তো একটা কুঁয়ো, এরকম জাতীয় কিছু আছে। এগুলো ছোট ছোট চৈত্য, যেগুলো আমরা মোটামুটি নালন্দা ধ্বংসস্তূপে দেখতে পাই। চলো বন্ধুরা, দেখি এর পরবর্তী জায়গা কোনটা আমাদের কাছে। তোতলাকোন্ডা বুদ্ধিস্ট মনেস্ট্রি থেকে বেরিয়ে আমাদের ড্রাইভার দাদা বললেন সামনেই একটা বিচের ভিউ পয়েন্ট আছে, সেটা দেখার জন্য আমরা চলে এসেছি সেখানে। এবার তোমাদেরও দেখাবো বিচের ভিউ পয়েন্টসটা। হচ্ছে বিচ ভিউ পয়েন্টস, ভিউ পার্ক হিসেবে করা রয়েছে। প্রচুর মানুষের সমাগম ঘটেছে। হ্যালো বন্ধুরা, ঋষিকোন্ডা বিচে চলে এসেছি আমরা। তোতলাকোন্ডা ভিউ পয়েন্ট থেকে অসাধারণ সৌন্দর্য সমুদ্রে দেখার পর আমরা ডিরেক্টলি চলে এসেছি ঋষিকোন্ডা বিচে। তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে অসাধারণ নীল জলরাশি, আর এখানে বঙ্গোপসাগর তেমনই উত্তাল। যদিও সেভাবে স্নান করার বা পুরী বিচের সাথে তুলনা করা যাবে না, মাঝখানে মাঝখানে অনেক বোল্ডার আছে, কিন্তু আপন জনদের সাথে সময় কাটাবার জন্য, সমুদ্রে পা ভেজাবার জন্য। আর এখানে রয়েছে ন্যাচারাল আর্ট, এটা তোমাদের দেখাবো। এই ন্যাচারাল আর্টসের নিচে ছবি তোলার জন্য রীতিমতো হুড়োহুড়ি শুরু হয়ে গেছে। সবারই বোধহয় ড্রিম এখানে একটা ছবি তোলার। প্রচুর কাপলস আসছে, সাধারণ মানুষ বা পরিবার নিয়ে আসছে এখানে ছবি তোলার জন্য। আমরা দেখবো ওপর দিকে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, স্টল বসেছে, কিন্তু ঋষিকোন্ডা বিচের এই সৌন্দর্য অসাধারণ। এরপর তোমরা যখন বিশাখাপত্তনম আসবে অবশ্যই ভিজিট করো ঋষিকোন্ডা বিচ। খুব 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 সুন্দর, দেখতে থাকো বিচের সৌন্দর্য। বন্ধুরা, আমাদের ড্রাইভারদের দাদার থেকে জানতে পারলাম যে এটা হলো ঋষিকোন্ডা বিচ নয়, এটা হচ্ছে তোতলাকোন্ডা ভিউ পয়েন্টেরই ন্যাচারাল আর্ট পয়েন্ট। এখানে একটা ন্যাচারাল আর্ট করা আছে, এখানে ছবি তোলার জন্য সবাই আসে। আমাদেরও অনেক ছবি এখানে তুলেছি। স্পটটা খুবই ভালো, প্রচুর মানুষ গাড়ি থামিয়ে এখানে এই সৌন্দর্যকে উপভোগ করছে এবং তাদের স্মৃতির খাতায়
ক্যামেরা বন্দি করে নিচ্ছি কিছু দৃশ্য। বন্ধুরা, আমরা কিন্তু বাঙালিরা সমুদ্র স্নান বলতে পুরীর সমুদ্র সৈকত, দীঘা, মন্দারমণি এগুলোকেই বুঝি। আর কেউ যদি একটু আধুনিকভাবে চিন্তা করতে চাই তাহলে আমাদের পৌঁছে যেতে হয় গোয়া। কিন্তু ভারতের দক্ষিণ প্রান্তে সুদূর মহারাষ্ট্রের গোয়া থেকে শুরু করে আবার একদম আমাদের ওড়িশা পর্যন্ত পুরোটাই উপকূল অঞ্চল। এই উপকূল অঞ্চলে বিশাখাপত্তনম শহরটি যে গড়ে উঠেছে, এটিকে আমরা পোত শহর বা পোত বন্দর হিসেবে আমরা জানি। তো এই শহরে কিন্তু আপামর বাঙালি যেমন মিলেমিশে যায়, সেখানে শুধুমাত্র আধুনিকতা নয়, তার সাথে রয়েছে আমাদের ঐতিহ্য। সে সুদূর প্রাচীনকাল থেকে এই বিশাখাপত্তনম শহরটি নিজের আপন বৈশিষ্ট্যকে বজায় রেখেছে। আমরা দেখতে পারবো এত সুন্দর একটা সমুদ্র সৈকত, ঠিক তার পাশেই রয়েছে সুউচ্চ পর্বতমালা। এই শহরের এটাই বৈশিষ্ট্য, একসাথে আমরা পর্বতের স্বাদ আবার উচ্ছল সমুদ্রের স্বাদও আস্বাদন করতে পারি। এসো একসাথে তোমরাও পর্বত এবং সমুদ্র দুটোকেই এনজয় করো আমার চোখ দিয়ে। আমার আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে অন্য আরেকটি নতুন ব্লগে। আজকের মতো চলি, তোমরা সমুদ্র সৈকতকে উপভোগ করতে থাকো।